আমি অদিতি। আমি আর রাকেশ ৩ বছর ধরে ডেটিং করার পর এই ২ মাস হলো বিয়ে করেছি। আমাদের বিয়েতে দুই পরিবারের লোকজন আর কিছু বিশেষ বন্ধুকেই বলা হয়েছিল। আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমার বিয়েটা খুব জাঁকজমক করে হবে, কিন্তু রাকেশ চেয়েছিল আমাদের বিয়েটা ছোট এবং সাধারণভাবে হোক। রাকেশের বাবা মা এখন আর বেঁচে নেই, তাই ও খুব একটা বেশি নিজের গ্রামের বাড়িতে যায় না। তবে ওর আত্মীয় স্বজন প্রায় শহরে এসে আমাদের সাথে দেখা করে যান। বিয়ের পর আমরা দুজনে একটা ছোট বাড়ি কিনেছি। বাপের বাড়ি আমার কাছেই, তাই প্রথমে ভেবেছিলাম বিয়ের পর ওখানেই থাকবো, কিন্তু রাকেশ এতে রাজি হয়নি। আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেই। ঘরের জানলাগুলো দিয়ে রাস্তাঘাট সব দেখা যায়। আমার আবার নিরিবিলি পরিবেশ একদম ভালো লাগে না, তাই বাড়িটা আমার পছন্দেই কেনা হয়েছে। রাকেশ সকাল 10টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায়, তাই আমাকে সকাল সকাল উঠে ওর জন্য রান্না বান্না করতে হয়। কিছুদিন ধরেই আমি জানলার বাইরে থেকে একটা মেয়েকে দেখছি, বুঝতে পারছি না ও কি দেখে। আজ দুপুরেও আমার চোখ জানলার বাইরে গেলে আমি ওই মেয়েটাকে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকতে দেখি। কেন জানি না মনে হচ্ছিল ও যেন আমাদের বাড়ির দিকেই তাকিয়ে আছে। মেয়েটার বয়স খুব একটা বেশি ছিল না, ওই 24-25 বছর হবে। সাদামাটা চেহারা। কিছুদিন ধরে প্রায় রোজই আমি ওই মেয়েটাকে বাড়ির পাশের রাস্তায় দেখছি। প্রথম দিন আমি ভাবলাম হয়তো হবে কেউ, কত লোকই তো রাস্তা দিয়ে যাওয়া আসা করে। কিন্তু লক্ষ্য করলাম মেয়েটা আমাদের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করছে আর আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। বেশ কয়েকবার মেয়েটার সাথে আমার চোখাচোখিও হয়েছে। কখনো কখনো আমার মনে হয় মেয়েটার সাথে গিয়ে কথা বলি, জিজ্ঞেস করি ও কাকে খুঁজছে। কি জানি, হয়তো আমাদের বাড়িটাকে ও নিজের চেনা পরিচিত কারোর বাড়ি ভাবছে। একদিন সকালে রাকেশ ঘুমোচ্ছিল। আমি স্নান সেরে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। দেখি ওই মেয়েটা আমাদের রান্নাঘরের পিছনে যে রাস্তাটা আছে ওখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। আমি এবার বাইরে বেরোলাম। আমাকে আসতে দেখেই মেয়েটা ঘাবড়ে গেল। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার সমস্যাটা কি? কাকে খুঁজছেন আপনি? মেয়েটা একটু ভয়ে ভয়ে আমাকে জিজ্ঞেস করলো, রাকেশ কি এখানে থাকে? আমি বললাম, হ্যাঁ, ও আমার স্বামী, কিন্তু আপনি ওকে কিভাবে চেনেন? মেয়েটা কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে গেল। আমি ওকে পেছন থেকে ডাকলাম, কিন্তু ও শুনল না। আমি বাড়িতে ফিরে এলাম। ততক্ষণে রাকেশও উঠে পড়েছে। আমাকে বাইরে থেকে আসতে দেখে ও জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে? আমি বললাম, জানি না কে, তবে একটা মেয়ে বেশ কিছুদিন ধরে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। মাঝে মধ্যেই লক্ষ্য করি মেয়েটা আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আজকে যখন আমি বাইরে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, ও তোমার নাম বলল। তুমি কি কোনো 24-25 বছর বয়সী মেয়েকে চেনো? দেখতে বেশ ভালোই, ফর্সা, আর ঠোঁটের নিচে একটা তিল আছে, ঠিক তোমার মতো। রাকেশ আমার কথা শুনে খুব রেগে গেল। বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে যা কিছু বলবে আর তুমি সেটাই বিশ্বাস করে নেবে? এই বলে ও সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারলাম না এতে এত রাগ করার মতন কি ছিল। তবে আমার কথা শোনার পর রাকেশের চেহারার রঙই পাল্টে গেছিল। সারাদিন আমার মাথায় নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করছিল। তবে সন্ধ্যায় যখন রাকেশ অফিস থেকে বাড়ি ফিরল, আমি আর এই ব্যাপারটা নিয়ে ওর সাথে কোনো কথা বলিনি। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি রাকেশ আগেই উঠে পড়েছে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম চা বানাতে। দেখি রান্নাঘরের জানলাটা বন্ধ ছিল। এমনিতে আমাদের রান্নাঘরের জানলাটা খুব টাইট, তাই আমি নিচের ছিটকিনিটা দিয়েই জানলা বন্ধ করি। কিন্তু আজ ওপরের ছিটকানিটাও লাগানো ছিল। অনেক চেষ্টার পর আমি জানলাটা খুললাম, কিন্তু তারপর জানলার বাইরে আমি যা দেখলাম তা দেখে তো আমি চমকে গেলাম।
দেখি রাকেশ ওই মেয়েটার সাথে কথা বলছে। ও মেয়েটাকে চিৎকার করে কিছু বলছে, আর মেয়েটা অঝরে কেঁদে যাচ্ছে। রাকেশ মেয়েটাকে আঙ্গুল দেখিয়ে ওখান থেকে চলে যেতে বলছিল। আমি সব কিছু দেখে জানলাটা আবার বন্ধ করে দিলাম, যাতে রাকেশ বুঝতে না পারে যে আমি ওদেরকে দেখেছি। তারপর রাকেশ বাড়িতে চলে আসলো, কিন্তু আমি ওকে এই ব্যাপারে কিছুই জিজ্ঞেস করলাম না। এমন ভাব করলাম যেন আমি কিছুই দেখিনি। রাকেশ অফিস চলে গেলে সারা দিন একা একা না জানি কী সব ভাবনা চিন্তা আমার মাথায় আসছিল। রাকেশ কি আমার কাছে কিছু লুকোচ্ছে? আমি কি ওর সাথে বিয়ে করে কোনো ভুল করলাম? কে ওই মেয়েটা? আর রাকেশই বা কেন ওই মেয়েটার উপর রেগে গিয়ে চিৎকার করছিল? এই সব কিছু ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি রাকেশের সব বন্ধুদের ফোন করে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু ওরা কেউই ওই মেয়েটার সম্পর্কে কিছুই জানতো না। আমি বুঝতে পারছিলাম না এইসব কি হচ্ছে। ভাবছিলাম রাকেশকেই জিজ্ঞেস করব, কিন্তু আমি জানতাম ও সত্যি কথা বলবে না। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু এখন আর আমি ওই মেয়েটাকে বাড়ির আশেপাশে দেখি না। সারা দিন রাত এইসব ভাবতে ভাবতে দিন দিন আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। না আমি ঠিক করে খেতাম, আর না ঠিক মতন ঘুমাতাম। আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলেও ওখানে আমার মন টিকলো না, তাই 1-2 দিনের মধ্যেই ফিরে আসলাম। রাকেশ আমাকে বলতো, কি হয়েছে তোমার? সারা দিন চিন্তা করো, নিজের শরীরের একটু খেয়াল রাখো। কিন্তু এখন আর ওর কোনো কথাই আমার ভালো লাগে না। একদিন সকালে হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তবুও আমি রাকেশকে কিছুই জানাইনি। সেদিন আমার ভাইও আমাদের বাড়িতে এসেছিল। রাকেশ অফিস চলে গেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আমার ভাই তক্ষুনি একটা ট্যাক্সি করে বড় হাসপাতালে নিয়ে গেল। চেক আপ করিয়ে আমি যখন বাইরে বসেছিলাম, হঠাৎ আমি হাসপাতালে সেই মেয়েটাকে আবার দেখতে পেলাম। ওকে দেখেই যেন আমার অসুখ কোথায় হাওয়া হয়ে উড়ে গেল। আমি তাড়াতাড়ি করে উঠে ওর কাছে গেলাম, আর গিয়েই ওর হাতটা ধরে বসলাম। এইভাবে আমাকে দেখে ও তো অবাক হয়ে গেল। আমি ওর হাতটা না ছেড়েই বললাম, তোমার জন্য আজ আমার এই অবস্থা। আমার জীবনটাকে তুমি তছনছ করে দিয়েছ। বলো, ওই দিন তুমি রাকেশের সঙ্গে কি কথা বলছিলে? তোমার সাথে রাকেশের কি সম্পর্ক? তারপর ও যা বলল সেটা শুনে আমার মনে হলো যে আমার স্বামী কি সত্যি এমন করতে পারে? ও এত বড় একটা কথা আমার কাছে লুকিয়ে রেখেছিল। সন্ধ্যায় রাকেশ যখন অফিস থেকে বাড়ি ফিরল, তখন ওই মেয়েটাকে আমাদের বাড়িতে দেখে ও তো চমকে গেল। অবশ্য চমকে যাওয়াটাই স্বাভাবিক। আমি তখন মেয়েটার পাশেই বসেছিলাম। রাকেশ মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এখন তুই আমার বাড়িতেও ঢুকে গেছিস? তুই ওকে সব কিছু বলে দিয়েছিস, তাই না? তোকে আমি বলেছিলাম আমাদের থেকে দূরে থাকতে। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোর সাথে। আমি বললাম, রাকেশ, লজ্জা করে না তোমার? তুমি তোমার নিজের বোনের সাথে এইভাবে কথা বলছো? ও তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল, আর তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? যে মেয়েটা এতদিন আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করতো, ওর নাম রাধিকা। ও রাকেশের নিজের বোন। 5 বছর আগের কথা, যখন ও একটা নিচু জাতের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, তারপর থেকেই ওর সাথে রাকেশের পরিবার, এমনকি রাকেশও কোনো সম্পর্ক রাখেনি। ওর যে একটা বোন আছে আমি তো সেটাই জানতাম না। আমার কথা শুনে রাকেশ বলল, আমার কোনো বোন নেই। আমার বোন 5 বছর আগেই মারা গেছে। আমি বললাম, ওর স্বামী আজ 1.5 মাস ধরে হসপিটালে ভর্তি। চিকিৎসার জন্য ওর টাকার প্রয়োজন। তুমি ওকে বোন মনে না করলেও অন্তত মনুষ্যত্বের কথা ভেবে আজকে তোমার ওকে সাহায্য করাটা উচিত ছিল। আর তাছাড়া নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে তো তুমি নিজেও করেছো। তাহলে যে নিয়ম ওর জন্য, সেই নিয়ম তোমার জন্য নয় কেন? তুমি তো যথেষ্ট শিক্ষিত একটা ছেলে। তুমিও কি জাতপাতে বিশ্বাস করো? যদি জানতাম তুমি এমন, তাহলে কখনোই তোমার মতন ছেলের সাথে বিয়ে করতাম না, যে নিজের বোনের চোখের জল মোছাতে পারে না,
তার কাছে মন বলেও কিছু থাকতে পারে না। এই বলে আমার নিজের কাছে যা টাকা ছিল সেটা নিয়ে আমি রাধিকার সাথে বেরোতে গেলাম। আমাদের চলে যেতে দেখে রাকেশ অঝরে কেঁদে কেঁদে বলল, আমরা ওকে খুব ভালোবাসতাম, ওর সব শখ আহ্লাদ পূরণ করেছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু ও কাউকে কিছু না জানিয়ে একদিন ওই ছেলেটার হাত ধরে চলে গেল। ও একবারও আমাদের কথা ভাবলো না। সারাটা রাত আমি জেগে জেগে কাটাতাম। একটাই চিন্তা শুধু মাথায় আসতো, আমার বোনটা কেমন আছে, কী অবস্থায় আছে। তখন তুই একবারও আমাদের কথা ভাবিসনি, তাহলে এখন আমার কাছে এসেছিস কেন? রাধিকাও কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি ভেবেছিলাম তোরা কেউই এই সম্পর্কটাকে মেনে নিবি না। আমাকে ক্ষমা করে দে দাদা। ওদের দুই ভাই বোনের কান্না দেখে আমারও চোখে জল চলে আসলো। ওরা দুজন ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদল। তারপর রাকেশও আমাদের সাথে হাসপাতালে গেল। চিকিৎসার যত খরচ সব রাকেশই দিল। এখন রাধিকার স্বামীর অবস্থা আগের থেকে অনেক ভালো। ডাক্তার বলল আর কিছুদিনের মধ্যেই ডিসচার্জ করে দেবে। রাকেশ রাধিকাকে বলল, এবার যদি কিছু করিস তাহলে তোকে কিন্তু ক্ষমা করব না। যা কিছুই হোক না কেন, আমার কাছে কিচ্ছু লুকোবি না। সব সময় এটা মনে রাখিস, আমরা সবাই তোকে খুব ভালোবাসি। কিছুদিনের মধ্যেই রাধিকার স্বামীও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। আসলে যতটা শান্তি ক্ষমা করার মধ্যে রয়েছে ততটা শান্তি আর কিছুতেই নেই। তোমরাও যদি কারোর উপর রাগ করে থাকো, একবার তাকে ক্ষমা করার চেষ্টা করো, দেখো সত্যিই জীবনটা বদলে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।